প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই এই আত্মার কাহিনী চ্যানেলে স্বাগত জানাই। আমি উৎপল ঘটক, কলকাতার সল্টলেক সেক্টর 3 থেকে এই মুহূর্তে ঘটনাটি রেকর্ড করছি। আজ এখন যেই ঘটনাটি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি আমি আমার দাদুর এক ঘনিষ্ঠ বন্ধুর মুখ থেকে শুনেছিলাম। ঘটনাটি ওই দাদুর এবং তার নিজের ভাইয়ের জীবনের ঘটনা। তো ওই দাদু ঘটনাটিকে ঠিক যেভাবে বলেছিলেন, আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে বলছি। তবে ঘটনাটা শুরু করার আগে একটা কথাই বলবো, ভিডিওর শেষে ঘটনার থেকে একটি প্রশ্ন করা হবে, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন, আগামী ভিডিওতে তাদের প্রত্যেকেরই নাম ঘোষণা করা হবে। তাই অনুরোধ করব, ঘটনাটি খুবই মনোযোগ দিয়ে শুনবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি। আমার যখন 13 বছর বয়স, তখন আমি আমার মামা দাদুর এক ঘনিষ্ঠ বন্ধুর মুখ থেকে এই ঘটনাটা শুনেছিলাম। সত্যি বলতে আজ এত বছর পরেও, এই 2025 সালে দাঁড়িয়েও আমি ঘটনাটার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। গরমের জন্য স্কুলে ছুটি পড়ে যাওয়ায় আমি চলে গিয়েছিলাম মামার বাড়ি। আমার মামার বাড়ি বারুইপুরে। দাদু শিব মন্দিরের প্রধান পুরোহিত, নাম নিত্যানন্দ মুখোপাধ্যায়। দাদুর সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু অসিত লাহিড়ী। এই অসিত দাদু পেশায় একজন রেলের কর্মচারী। কর্মসূত্রে বেশিরভাগ সময়টাই বাইরে থাকেন, তবে নিজের জন্মভূমিতে যখন ফিরেন, তখন এই অসিত দাদুর একমাত্র আড্ডার জায়গা হয়ে ওঠে আমার দাদুর বৈঠকখানা। তো এমনই একদিন, ওই দিন দুপুর থেকেই অঝরে বৃষ্টি শুরু হলো। সে এমনই বৃষ্টি যে 1 মিনিটের জন্যেও থামার কোনো নামগন্ধই নেই। শুধু কি তাই, বৃষ্টির মাঝে মাঝে একটা করে কানে তালা ধরানো বজ্রপাত। কারেন্ট দুপুরে চলে গিয়েছিল, তবে বিকেলের দিকে খবর এলো যে গ্রামের ট্রান্সফরমার পুড়ে গেছে। কি আর করার আছে, কারেন্ট তো আর আসবে না। তাই দিদিমা একটা হ্যারিকেন জ্বালিয়ে আমাদের ঘরে দিয়ে গেলেন। যদিও তখন সন্ধে হয়নি, তবুও মেঘ আকাশটাকে এতটাই অন্ধকার করে রেখেছে যে ঘরের ভেতর কোনো কিছুই দেখা যাচ্ছে না। দাদু হ্যারিকেনের আলোতে শ্রাদ্ধ বাড়ির পুজোর লিস্ট তৈরি করছিল। আমি বিছানায় শুয়ে জানালার দিকে মুখ বাড়িয়ে বাইরের প্রকৃতিকে অনুভব করছিলাম। এমন সময় আমি খেয়াল করলাম যে এই প্রবল দুর্যোগের মধ্যেও অসিত দাদু মাথায় ছাতা দিয়ে বাড়ির দিকে এগিয়ে আসছে। দাদু চৌকাঠের সামনে এসে ছাতাটাকে বাইরে রেখে ঘরে ঢুকলেন। অসিত দাদু ঘরে ঢুকতেই আমার দাদু বলে উঠলেন, আয় আয়, বস বস। এই এত দুর্যোগের মধ্যেও তুই যে আসবি, এটা তো আমি ভাবতেই পারিনি। আমি তো ভাবলাম তুই আজ আর আসবেই না। অসিত দাদু কিচ্ছু বললেন না, শুধু একটা মুচকি হেসে দাদুর পাশে গিয়ে বসলেন। ব্যাস, দাদু এবার তার সমস্ত কাগজপত্রকে গুটিয়ে গল্পে মেতে পড়লেন। এদিকে অসিত দাদু আসায় দিদিমা চা আর গরম গরম পকোড়া দিয়ে গেলেন। অবশ্য আমাকে মুড়ি আর পকোড়া। আমি দিদিমার হাতে ভাজা ওই পকোড়া দিয়ে মুড়ি খেতে খেতে দাদুদের গল্প শুনতে থাকলাম। প্রথম দিকে বেশ কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তাই চলছিল, তবে কিছুক্ষণ পর কথার প্রসঙ্গটা সম্পূর্ণ অন্যদিকে ঘুরে গেল। অসিত দাদু আচমকাই দাদুকে জিজ্ঞাসা করে উঠলেন, আচ্ছা নিতাই, তুই কি মৃদুলের ঘটনাটা শুনেছিস? দাদু বলে উঠলেন, কোন ঘটনার কথা বলছিস? অসিত দাদু আবার বলতে শুরু করলেন, ও তুই তো তখন এখানে ছিলি না,
তুই তো তখন টোলে পড়েছিস, তুই জানবি বা কি করে। আসলে ওই দিনটাও এইরকম শনিবারই ছিল, আর এইরকমই ঝড় জলও হচ্ছিল, এইরকম ঘন ঘন বাজও পড়ছিল। ভগবানের রাখা বলে এখনো বেঁচে আছি, নয়তো কবে মরে যেতাম। আর মৃদুলের যা অবস্থা হয়েছিল, ওর তো বাঁচার কোনো কথাই ছিল না। অসিত দাদুর মুখে এই কথাগুলো শুনে দাদু পুরো ঘটনাটাই অসিত দাদুকে জিজ্ঞাসা করে উঠলেন। অসিত দাদু চাটা এক চুমুকে শেষ করে কাপটাকে নামিয়ে এবার বলতে শুরু করলেন। সে এক ভয়ঙ্কর ঘটনা। মামা ছিল বলে আমরা দুই ভাই এখনো বেঁচে আছি। আমি ছোটবেলায় মস্ত ডানপিটে ছিলাম। ঘরে আমার টিকিটিও কেউ দেখতে পেত না। সারাটা দিন টোটো করে ঘোরা, গুলি খেলা, এর ওর গাছে ঢিল ফাবড়ানো, দুপুরে সবাই ঘুমিয়ে গেলে মাছ ধরতে যাওয়া, এভাবেই আমার চলতো। পড়াশোনাতেও কোনোদিনই খুব একটা ভালো ছিলাম না, কোনোভাবে টুকটাক করে পাস করে যেতাম। আর এইসব কারণে বাবার কাছে প্রচুর মারও খেয়েছি। তবে মৃদুল কিন্তু সম্পূর্ণ উল্টো। সে আমার থেকে 3 বছরের ছোট হলেও সে কিন্তু ভীষণ শান্ত, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। কোনো খারাপ কাজে তাকে কেউ কোনোদিনও দেখতে পায়নি। পরীক্ষাতে ভালো নাম্বারও করত, আর এই কারণে বাড়ির লোক ওকে আমার থেকে বেশি ভালোবাসত। তবে আমি যেহেতু ডানপিটে বদমাইশ ছিলাম, তাই আমি কোনো দোষ করলে সেই দোষে ওকেও জড়িয়ে দিতাম, যাতে করে বাবার মার আমাকে একানা খেতে হয়। তো এরকমই একদিন দুপুরে খাওয়ার সময় বাবা মাকে বলছিলেন যে আজ রাতে পাশের গ্রামে যাত্রাপালা আছে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে নাকি আমরা সবাই গিয়ে যাত্রাপালা দেখব। তো বাবার মুখে এই কথা শুনে আমি মনে মনে ঠিক করলাম যে কীরকম ব্যাপার স্যাপার, কীরকম যাত্রাপালা, গিয়ে একবার দেখতে হবে। কিন্তু একা একা এতটা পথ যাব, যদি ফিরতে দেরি হয় তাহলে তো বাবার একটা মারও মাটিতে পড়বে না। না, এক কাজ করি, মৃদুলকে সঙ্গে করে নিয়ে যাই, মার খেলে দুজনেই খাবো। তো যেমন ভাবনা তেমন কাজ। বাবা মা খাওয়া দাওয়া করে একটু শুতেই মৃদুলকে সঙ্গে নিয়ে ওই পাশের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মৃদুল প্রথম থেকে যেতে রাজি হচ্ছিল না, তবে আমি ওকে আংবাং বুঝিয়ে কোনো রকমে রাজি করিয়ে নিয়ে গেলাম। পাশের গ্রামে যখন পৌঁছালাম তখন ওই 3টা কি 3:30 হবে। যাত্রার স্টেজ তৈরি হচ্ছে, আর বেশ কয়েকজন আমাদের বয়সী ছেলে মেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারাই নাকি যাত্রাপালা করবে, আর তাদের যাত্রার নাম রামের বনবাস। তো এই রামের বনবাসে যে রামের অভিনয় করবে সে তামাক দিয়ে দাঁত মাজছে, আর যে রাবণের অভিনয় করবে সে হাতে ঘটি নিয়ে বাথরুমের কাজ সারতে যাচ্ছে, আর তাকে পাহারা দিতে যাচ্ছে রামের ভাই লক্ষণ। মানে ভাবা যায়, রাবণ বাথরুমের কাজ সারতে যাচ্ছে আর লক্ষণ তাকে পাহারা দিতে যাচ্ছে। মহর্ষি বাল্মীকি যদি বেঁচে থাকতেন আর উনি যদি এই দৃশ্য দেখতেন, তাহলে উনি মনে হয় রামায়ণ আর লিখতেন না। সত্যি এই খুদে আর্টিস্টদের কাণ্ড কারখানা দেখে বেশ হাসিও পাচ্ছিল। আরো একটু ঘোরাঘুরি করতাম। সীতা, দশরথ এদের প্রত্যেককেই দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু পূব আকাশে আচমকাই মেঘটা এমন কালো হয়ে এলো যে আমরা ওখানে আর সময় নষ্ট না করে ঘরের দিকে দৌড় দিতে বাধ্য হলাম। তবে বেশ কিছুটা দৌড়ে আসতেই এবার শুরু হলো এক ঝোড়ো হাওয়া। সে এমনই ঝোড়ো হাওয়া যে চোখ খুলে তাকানো পর্যন্ত যাচ্ছিল না। রাস্তার ধুলোবালি উড়ে এসে চোখে পড়ছিল। কোনোভাবে দুই ভাই ছুটতে ছুটতে একটা বট গাছের নিচে এসে আশ্রয় নিলাম। মিনিট 2 ওই বট গাছের নিচে দাঁড়াতেই শুরু হলো অঝোরে বৃষ্টি, আর বৃষ্টির সাথে সাথে মুহুর মুহুর বজ্রপাত। অনেকটা এই আজকের মতনই। আজকেও যেমন বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই,
সেদিনও এইরকমই অঝোরেই বৃষ্টি পড়ছিল। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন বৃষ্টি থামার কোনো নামগন্ধই দেখতে পাচ্ছিলাম না, তখন আমি মৃদুলকে বলে উঠলাম, শোন, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল বাড়ি চলে যাই। মেঘের যা অবস্থা, বৃষ্টি এখন আর থামবেই না, আর এমনিতেও তো আমরা পুরো ভিজেই গেছি। তাহলে ফালতু ফালতু এখানে দাঁড়িয়ে থেকে আর কি লাভ? অন্ধকার হয়ে আসছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডাও লেগে যাবে। চল দৌড় মার। মৃদুল কি আর বলবে, আমার কথা মতো দৌড়াতে আরম্ভ করলো। বেশ অনেকটা পথই আমাদেরকে দৌড়াতে হলো। তবে বাড়ির কাছে যখন আমরা এলাম, তখন খেয়াল করলাম যে আমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মা, কাকিমা এরা প্রত্যেকেই কাঁদো কাঁদো চোখ নিয়ে চৌকাঠের সামনে বসে আছে। বাবা আমাদেরকে খুঁজতে বেরোবার জন্য ছাতা নিয়ে বেরোবার তোড়জোড় শুরু করছে। মানে আমরা যদি আর 1 মিনিটও দেরি করতাম তাহলে বাবা বেরিয়ে পড়তো। তবে আমরা সেদিন একটা বড় রকম যাত্রায় বেঁচে গিয়েছিলাম। বাবা ওই দিন ওই ছাতাটা আমাদের পিঠেই ভাঙতো। শুধুমাত্র কাকিমা আর ঠাকুমা ছিলেন বলে আমরা কোনো রকমে ওই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। আমরা 2 ভাই ঠান্ডায় তখন ঠকঠক করে কাঁপছি। কোনো রকমে গাটা মুছে জামা প্যান্টগুলো চেঞ্জ করে দুটো খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম। মৃদুলের ভোরবেলার দিক থেকেই জ্বর এলো। 3-4 ভুগিয়ে 5 দিনের মাথায় জ্বরটা ছাড়লো। তবে খিদে একদমই ছিল না। সারাটা দিনের বেশিরভাগ সময়টাই শুধু ঘুমাতো। আর এইভাবে আরো দিন 5 কেটে যাওয়ার পর একদিন সকালে দেখা গেল মৃদুল বিছানা থেকে আর উঠতেই পারছে না। পায়ে দাঁড়াবার কোনো জোরই পাচ্ছে না। তখনকার দিনে তো গ্রামে ঘরে কথায় কথায় এত ডাক্তার পাওয়া যেত না। ওই জড়িবুটি, টোটকা, কবিরাজ এইসবই তখন ভরসা ছিল। তাই বাবা পাশের গ্রামের নন্দ কবিরাজকে ডেকে আনলেন। উনি কিন্তু কবিরাজ হিসেবে বেশ ভালো। তবে ভাইকে এমন অবস্থায় দেখার পর ওনার মুখটা কেমন যেন শুকিয়ে গিয়েছিল। উনি ভাইকে বেশ অনেকক্ষণ সময় ধরে দেখলেন। তারপর বাবাকে আড়ালে ডেকে কিছু একটা বললেন। তবে ভালো কিছু যে বলেনি সেটা বাবার চোখ মুখ দেখেই বোঝা গেল। উনি যাবার আগে 2-3 রকমের পাচন, মালিশের তেল এবং আরো বেশ কিছু জিনিস দিয়ে গেলেন। বাবা নিজের হাতে ছেলের সেবা করতে লাগলো। কিন্তু না, সুস্থ হওয়া তো দূরের কথা, মৃদুল আস্তে আস্তে একটা কঙ্কালে পরিণত হতে লাগলো। বাবা ভাইয়ের জন্য এমন কোনো কিছু নেই যা করেনি। শেষমেশ কোনো উপায় খুঁজে না পেয়ে আমাদের শেষ এবং একমাত্র সম্বল বসত ভিটেটাই বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এমন সময় আমার মামা বাবাকে বলে ওঠেন, জামাইবাবু, বাড়িটা এখনই বিক্রি করার সিদ্ধান্ত নিও না। তুমি তো অনেক কিছুই করলে, দাঁড়াও আমি একবার আমার মতন করে চেষ্টা করে দেখি দেখি কোনো কিছু করতে পারি কিনা। আমার মামা একজন কালী সাধক, প্রেত সাধনাও করেছেন। বিয়ে সংসার এগুলোর কোনোটাই উনি করেননি। পিছুটান বলতে আমার মা আর আমরা 2 ভাগ্নে। তো মামা বাড়িতে ছোট রকম করে একটা পুজোর আয়োজন করলেন। পুজো করে ভাইয়ের গলায় মা কালীর একটা তাবিজ ঝুলিয়ে দিলেন আর মাকে বলে উঠলেন যে এই তাবিজটা ও যেন কোনোদিনও না খুলে। বাড়ির সবাই ভাবলো মৃদুল মনে হয় এবার একটু সুস্থ হয়ে উঠবে। কিন্তু না, মৃদুলের আশানুরূপ কোনো পরিবর্তনই দেখা গেল না। তার অবস্থা সেই আগের মতোই একই রইল। মামাও তো এবার বেশ চিন্তায় পড়ে গেল। মামা ভাইয়ের কুষ্টি তৈরি করলো। কুষ্টিতে দেখলো যে ভাইয়ের আয়ু স্বাভাবিকই আছে, সে অনেকদিন বাঁচবে। আর এটা দেখে মামা কিছুটা নিশ্চিন্ত হলো।
বাড়ির সবাইকে বলল যে তোমরা চিন্তা করো না, এ অনেক দিন বাঁচবে আর এ সুস্থ হবে। মামা এই বলে তার ব্যাগটাকে কাঁধে ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কোথায় গেল, কখন আসবে, কি করবে, এসব কিছুই বলল না। আমরা তো মামার আসার অপেক্ষায় সারাটা দিন পথের দিকে চেয়ে বসে রইলাম। মামা বাড়ি ফিরল রাত্রি 8টা নাগাদ। তবে মামা একা নয়, সঙ্গে মামা তার গুরুদেবকে নিয়ে এসেছেন। এই ভদ্রলোকের পরনে তান্ত্রিক গোছের লাল বস্ত্র, কপালে মোটা সিঁদুর, গলায় শিয়াল বা কুকুরের মাথার খুলির সঙ্গে মানুষের হাড় দিয়ে বাঁধানো একটা মালা, পায়ে খড়ম আর হাতে একটা কোমণ্ডলী। মানে ওই গুরুদেবকে দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছিল যে যে কেউ এমনিতেই ভয় পেয়ে যাবে। মৃদুল তখনও অচৈতন্যের মতন ঘুমাচ্ছে। ভদ্রলোক মৃদুলকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। উনি সঙ্গে সঙ্গেই মামাকে বলে উঠলেন, আচ্ছা, এর সঙ্গে আরো একজন ছিল না? ওকে ডাকো, ওকে লাগবে। আমি কাছেই ছিলাম। মামা সঙ্গে সঙ্গেই আমার হাত ধরে এক হ্যাচকা টানে ওই ভদ্রলোকের সামনে নিয়ে এলেন। আমি তো বেশ প্রচণ্ডই ভয় পেয়ে গেলাম। এই বুঝি আমার সঙ্গে কোনো কিছু করবে বা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে। তাই আমি আগেভাগেই ভয়ার্ত কণ্ঠে বলে উঠলাম, দেখুন, আমিও দাদা, আমি সত্যি বলছি, ওর এমন অবস্থা কেন হলো আমি কিচ্ছু জানি না। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে একটা মৃদু হেসে বলে উঠলেন, আমি জানি তুমি কোনো কিছু করনি, সামনে এসো, ভয় পেও না। আচ্ছা, তুমিও তো চাও যে তোমার ভাই আবার আগের মতন সুস্থ হয়ে উঠুক, তোমার সঙ্গে খেলাধুলো করুক? আমি ঘাড় নেড়ে হ্যাঁ বলে উঠলাম। উনি আবার বলতে শুরু করলেন, শোনো, তোমার ভাই সুস্থ হয়ে যাবে, ও আবারও তোমার সঙ্গে খেলাধুলো করবে। তবে এই জন্য তোমাকে ছোট্ট দুটো কাজ করতে হবে। কি, পারবে তো? আমি বললাম, হ্যাঁ, আমি পারবো। উনি আমার এই কথা শুনে বাবাকে একটা ব্লেড আর একটা মাটির সরা আনতে বললেন। বাবা মাটির সরা আর ব্লেড দুটোই আনলে উনি ব্লেডটা আমার হাতে দিয়ে মাটির সরাটা নিয়ে নিলেন আর আমাকে বলে উঠলেন, যাও, ভাইয়ের ডান পায়ের বুড়ো আঙুল থেকে অল্প নখ কেটে নিয়ে এসো আর তোমার মাথার সামনের চুলের মুঠি থেকে অল্প চুল কেটে এই সরায় রাখো। আমি ওনার কথা মতো দুটো কাজই করলাম। ভাইয়ের নখ আর আমার চুল দুটোই ওই সরার মধ্যে রাখলাম। এরপর উনি ওই ব্লেডটা আমার হাত থেকে নিয়ে নিজের ডান হাতের তর্জনী থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে ওই সরায় ফেললেন। তবে এই রক্তটা দেওয়ার সময় উনি বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ছিলেন। প্রথম দিকে মিনিট দুয়েক সেরকম কোনো কিছুই হলো না। তবে এরপর আচমকাই ওই রক্তটা বাড়তে লাগলো। ওই অল্প কয়েক ফোঁটা রক্ত বাড়তে বাড়তে একটা সময় গিয়ে পুরো সরাটা ভর্তি হয়ে গেল। ওই নখ, চুল, যেগুলো হালকা জিনিস রক্তে ভাসার কথা, সেগুলো রক্তের মধ্যে ডুবে গেল। আর ওদিকে ভাই বিছানা থেকে উঠে বসে সরাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মা ভাইকে ধরার জন্য বিছানার দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে ওই ভদ্রলোক মাকে ইশারা করে বারণ করলেন। মা ওনার কথা মতো সামনে আর এগোলেন না। দূর থেকেই ভাইয়ের কাণ্ড কারখানা দেখতে থাকলেন। ভাই সবাইকে অবাক করে উঠে দাঁড়ালো। তবে তার চোখে কোনো দৃষ্টি ছিল না, একদম ভাবলেসহীন,
যেন কোনো মৃত মানুষ তাকিয়ে আছে। যেই ছেলের আধ ঘন্টা আগেও খাট থেকে ওঠার কোনো ক্ষমতা ছিল না, সেই ছেলে নিজেই দুপা এগিয়ে এসে সরাটার সামনে ধপাস করে মাটিতে বসে পড়ল। ভদ্রলোক মামাকে কিছু একটা ইঙ্গিত করলেন। মামা সরা থেকে রক্তে ডোবা চুলের গুছি তুলে ভাইয়ের মুখের সামনে সেটা নাড়াতে থাকলেন। এইভাবে 3 বার ওই চুলের গুছিটাকে নাড়িয়ে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে চুলটাতে আগুন ধরিয়ে দিলেন। রক্তে ডোবা চুলের গুছি নিমেষেই দপ করে জ্বলে উঠল, আর মুহূর্তের মধ্যেই সরার ভেতরে থাকা রক্ত আর নখের ওই টুকরোটাতে নিজের থেকেই আগুন ধরে গেল। ভাই ওই আগুনের ধোঁয়ায় খক খক করে কাশতে থাকলো, আর এই কাশতে কাশতেই ভাইয়ের মুখ দিয়ে খানিকটা জল উঠে এলো। না না, শুধু জল নয়, জলের সাথে বেরিয়ে এলো এক গছা মহিলার চুল। মামা ওই বমির জল থেকে চুলের গোছাটাকে বেছে ওই ভদ্রলোকের হাতে তুলে দিলেন। ভদ্রলোক চুলটাকে হাতে নিয়ে যেই মন্ত্রপাঠ করা শুরু করলেন, অমনি ভাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। না, মাকে আর আটকানো গেল না। মা ছুটে গিয়ে ভাইকে কোলে তুলে নিলেন। তো মা ভাইকে কোলে তুলতেই ওই ভদ্রলোক এবার বলে উঠলেন, আপনার ছেলে আজ নতুন জীবন ফিরে পেল। দেখবেন দেখবেন এই চুলের আসল রূপ, এই দেখুন। এই বলে উনি একটা মন্ত্র উচ্চারণ করে চুলের গোছায় ফু দিতেই চুলগুলো সরু সরু সাপের মতো কিলবিলিয়ে উঠল। চুলগুলো ওখান থেকে পালাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। আমরা যতজন ওখানে দাঁড়িয়েছিলাম প্রত্যেকেই এই দৃশ্য দেখে ভয়ে ভয়ে দুপা করে পিছিয়ে গেলাম। ভদ্রলোক আবারও একটা ফু দিতেই চুলগুলো একদম শান্ত হয়ে গেল। তবে উনি এবার যেটা বললেন তা হলো, আমরা যেদিন ওই পাশের গ্রামে গিয়েছিলাম, ওই দিনটা শুধু শনিবারই নয়, ওই দিনটাই একটা বিশেষ যোগও ছিল, শতভিসা নক্ষত্রের যোগ। আর আমরা যেই বটগাছের তলায় আশ্রয় নিয়েছিলাম, সেটা কোনো সাধারণ বটগাছ নয়। ওই বটগাছটাকে কোনো ডাকিনী ব্যবহার করত। তার চালনা করা চুল ওখানেই উড়ে বেড়াচ্ছিল, আর আমরা সেই মুহূর্তেই ওখানে পৌঁছে যাওয়ায় ভাইয়ের যেহেতু রাশ হালকা, তাই ওই চুল ভাইয়ের শরীরের মধ্যে প্রবেশ করে। ওই চুল জীবন্ত, ওর কাজ ও যেখানে যাবে ও সেখানেই মালকিনের জন্য আগের থেকে জায়গা পরিষ্কার করে রাখবে, যেমনটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। ওই চুল ভাইকে আরো খারাপ অবস্থার মধ্যে ফেলতো, যাতে করে বাবা বাধ্য হতো বাড়িটা বিক্রি করতে। আমার তো এইসব কথা শুনে আর এইসব দৃশ্য দেখে হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। ভদ্রলোক চুলগুলোকে মামার হাতে দিয়ে ওগুলোকে আগুনে পুড়িয়ে ফেলতে বলল। মামা ওই বমি ভেজা চুলগুলোতে আগুন দিতেই চুলগুলো দপ করে জ্বলে উঠে মুহূর্তের মধ্যেই পুড়ে গেল। বেশ কিছুক্ষণ পর ভাইয়েরও জ্ঞান ফিরল। তবে জ্ঞান ফিরলেও ওর সুস্থ হতে মোটামুটি মাস দেড়েক সময় লেগে গিয়েছিল। না, ওই ঘটনার পর আমাদের সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তবে আর কোনো ভৌতিক ঘটনা না ঘটলেও ওই ঘটনার কথা আমরা আজও ভুলে উঠতে পারি না। শোন, বৃষ্টিটা একটু কমেছে, আজ আসি, কাল আবার আসবো। এই বলে অসিত দাদু বেরিয়ে গেলেন। আমি আজও অসিত দাদুর এই কথাগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। জানি না ভবিষ্যতে পাবো কিনা।
তবে আপনারা যদি এর ব্যাখ্যা খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটাও জানাবেন যে ঘটনাটি কেমন লাগলো। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন এবার শুনে নিই আজকের প্রশ্ন। বাট তার আগে একটাই কথা, আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কেননা এখন থেকে এই চ্যানেলে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 8টায় এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকবে। তো চলুন এবার শুনে নিই সেই প্রশ্ন। আজকের প্রশ্ন, ডাইনির কোন জিনিস মৃদুলের শরীরে প্রবেশ করেছিল? উত্তরটি লেখার সময় নিজের নাম এবং কোথা থেকে ঘটনাটি শুনছেন তা অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম ঘোষণা করতে সুবিধা হবে। আর হ্যাঁ, আপনার জীবনেও যদি কোনো রকম কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনাটিকে ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন। ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই তা পড়ে শোনানো হবে। তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।